জুন মাসের 4 তারিখ নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং তারপর থেকে কি কি ঘটেছে এখনো অবধি গোটা দেশে এবং কি কি ঘটতে পারে সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওটা যতটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা নিট পরীক্ষার সঙ্গে যুক্ত, এটা ততটাই তাদের জন্যও যারা এই ব্যাপারে এখনও কিছু জানে না এবং যারা নিটের সাথে যুক্ত নয়। কেন? তার কারণ নিট হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষা দিয়ে একটি ছাত্র বা ছাত্রী মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে যাবে। তার মানে এই নিট পরীক্ষায় যদি গড়বড় হয়, এই নিট পরীক্ষায় যদি কোনো অযোগ্য স্টুডেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে চলে যায়, তাহলে এটা শুধুমাত্র যারা এবছর পরীক্ষা দিল তাদের সমস্যা নয়, এটা গোটা দেশের সমস্যা, প্রতিটা মানুষের সমস্যা। কারণ আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিবারের ভবিষ্যৎ, স্বাস্থ্য সব কিছুই নির্ভর করবে এই হবু ডাক্তারদের ওপর। তাই গোটা ব্যাপারটাকে কি কি হয়েছে, কি কি হতে পারে, সেই সব কিছু এই ভিডিওটাতে আমি বলবো, যারা জানে না তাদের জন্য এবং যারা নিটের সঙ্গে যুক্ত, যারা এবছর পরীক্ষা দিয়েছিল বা দেবে, তাদেরও সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওটাতে দেব। তো শুরু করি। 4 জুন 2024 নিট পরীক্ষার রেজাল্ট বেরোয় এবং এখানেই প্রথম প্রশ্ন যে 14 জুন রেজাল্ট বেরোনোর কথা ছিল কিন্তু রেজাল্টটা বেরিয়ে যায় 4 জুনে বেরিয়ে যায়। মনে করিয়ে দিই, এই 4 জুনই লোকসভা ভোটের রেজাল্ট বেরোচ্ছিল এবং গোটা দেশের মিডিয়া, প্রত্যেকটা মানুষ, ইভেন আমিও ভোটের রেজাল্টকে ফলো করছিলাম। আমি বুঝতেই পারিনি যে হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে যাবে এবং রেজাল্ট বেরিয়ে যায় সবাইকে চমকে দিয়ে। 4 জুন 2024 নিট পরীক্ষার রেজাল্ট বেরোয়। এই রেজাল্ট বেরোনোর পরে কি হয়? এই রেজাল্ট বেরোনোর পরেই কয়েকটা জিনিস দেখা যায়। কি দেখা যায়? যে একসঙ্গে 67 জন ফার্স্ট পজিশনে রয়েছে, 67 জন ফার্স্ট পজিশনে রয়েছে এবং তাদের প্রাপ্ত নম্বর 720-র মধ্যে 720, অর্থাৎ তারা ফুল মার্কস পেয়েছে। কতজন পেয়েছে? 67 জন। এই সংখ্যাতে প্রথমেই প্রশ্ন আসে। কেন? কারণ অনেক দিন ধরে এরকম পরীক্ষা চলছে। 720-তে 720 এতদিন হয়তো পেয়েছে একজন কিংবা দুজন কিংবা তিনজন। এই বছর হঠাৎ করে সেই সংখ্যাটা বেড়ে হয়ে যায় 67। এরকম নয় যে প্রশ্ন একেবারে সহজ হয়ে গেছিল বা খুব কঠিন হয়ে গেছিল। অন্যবার যেরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়, এবছরও সেরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় 67 জন একসঙ্গে ফার্স্ট হয়। যাই হোক, এইটা একটা জিনিস দেখা যায়। তার থেকেও অবাক করা যে জিনিসটা দেখা যায়, যে একই এক্সাম সেন্টার থেকে 6 জন ফার্স্ট পজিশনে রয়েছে। অর্থাৎ শুধু ফার্স্ট পজিশনেই একই সেন্টার থেকে 6 জন আছে। এবার আমরা বাকি র্যাঙ্কগুলো জানি না যে সেই র্যাঙ্কগুলোতে কত কি সেন্টার থেকে, একই সেন্টার থেকে কতজন আছে, তবে ফার্স্ট পজিশনেই একই সেন্টার থেকে 6 জন ছাত্রছাত্রী রয়েছে। এবং 3 নম্বর দেখা যায় এই রেজাল্টে যে 718, 719-এর মতো নম্বর এসছে, যেটা অ্যাকচুয়ালি সম্ভব নয়। তার কারণ এখানে 4 নম্বর, 180টা প্রশ্ন থাকে, 180টা প্রশ্ন থাকে, 180টা প্রশ্ন থাকে, তার 4 নম্বর করে পাওয়া যায় এবং 720 নম্বর হচ্ছে ফুল মার্কসের পরীক্ষা। যদি কেউ উত্তর ঠিক দেয় তাহলে +4 হয়, যদি কেউ ভুল দেয় তাহলে -1 হয়। এইবার তার মানে কেউ যদি একটা প্রশ্ন ছেড়ে দেয় তাহলে সে 716 পাবে, আর যদি কেউ একটা প্রশ্ন ভুল করে তাহলে সে 715 পাবে। তার মানে 720, 716, 715 এই নম্বরগুলো পাওয়া সম্ভব, কিন্তু প্রথমবারের জন্য রেজাল্টে দেখা যায় যে 718, 719 নম্বর নিট 2024-এ ছাত্রছাত্রীদের এসছে। এই প্রশ্নগুলো প্রথম দিন রেজাল্ট দেখে ওঠে এবং সেইটার প্রমাণস্বরূপ এই জায়গাটা দিয়ে দিই। এই হচ্ছে সেই রেজাল্টের জায়গা, যেখানে দেখা যাচ্ছে একই সেটের রোল নাম্বার 2307010, 2307010, 333, 403, 460, মানে এরা সব একই সেন্টারে একই জায়গাতে বসেছিল এবং এদের প্রত্যেকের র্যাঙ্ক 6 জনের র্যাঙ্ক ফার্স্টে আসে, যারা একই সেটের রোল নাম্বার, মানে তারা কাছাকাছি বসেছিল এবং এরা প্রত্যেকে ফার্স্ট হয়। এটা রেজাল্টের, এনটিএ রেজাল্টের কপি এবং এটা সেখান থেকে এইটা জিনিসটা প্রশ্ন ওঠে প্রথম দিন। এরপরে এনটিএ কি করে? এনটিএ এটার ব্যাখ্যা দেয় রেজাল্টের দিনই রাত্রিবেলা। এনটিএ প্রথমে টুইট করে এবং তারপরে এনটিএ একটা প্রেস রিলিজ করে। এনটিএ একটা প্রেস রিলিজ করে 6 জুন 6 তারিখ, অর্থাৎ রেজাল্ট বেরোনোর দুদিন পরে এনটিএ একটা প্রেস রিলিজ করে এবং ওরা ব্যাখ্যা দেয়, ওরা কাট অফের ব্যাখ্যা দেয় যে কাট অফ হঠাৎ করে এত নম্বর কেন বেড়ে গেল। যেখানে গত বছর 660 নম্বরে 5000-এর মতো র্যাঙ্ক হয়েছিল, এবার সেখানে 660 নম্বর পেয়ে 20,000, 25,000 র্যাঙ্ক হয়েছে।
আগের বছর যেখানে মানে ম্যাসিভ চেঞ্জ হয়ে গেছে র্যাঙ্কে, মানে ছেলেরা প্রচুর পিছিয়ে গেছে, মানে হঠাৎ করে দেখা যাচ্ছে হঠাৎ করে ভারতবর্ষের সব ছেলেমেয়েরা এক বছরের মধ্যে দারুণ হয়ে গেছে এবং সবাই পিছিয়ে গেছে, সবার নম্বর সবার র্যাঙ্ক পিছিয়ে গেছে। এবং সেটার ব্যাখ্যা দিতে গিয়ে এনটিএ বলে তার প্রেস রিলিজে, কারণ কম্পিটিশান বেড়ে গেছে, তাই ছেলেমেয়েরা হঠাৎ তাদের কোয়ালিটি ভালো হয়ে গেছে, কম্পিটিশান বেড়ে গেছে, তাই কট অফ হয়ে গেছে। 2 নম্বর, এই 718 এবং 719-এর ব্যাখ্যা ওরা দেয় যে ওরা গ্রেস মার্কস দিয়েছে, ওরা নম্বর বাড়িয়ে দিয়েছে কিছু ছাত্রছাত্রীকে। কেন নম্বর বাড়িয়েছে? কারণ তারা কমপ্লেন করেছিল যে তাদের টাইম নষ্ট হয়েছে, এবং ওরা ক্লিয়ারলি বলে যে কয়েকটা রাজ্য যেরকম পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং ছত্তিশগড়, এই 4টে রাজ্যের কয়েকটা সেন্টারের 1563 জন, ওরা বলে মাত্র 1563 জন ছাত্রছাত্রীরা আমরা নম্বর বাড়িয়েছি। এবং সেই নম্বর কেন বাড়িয়েছি? কারণ তাদের সময় নষ্ট করা হয়েছে। এবং এটাও ওরা বলে যে কিভাবে নম্বর বাড়ানো হলো, ওরা বলে একটা সুপ্রিম কোর্টের একটা অর্ডার ছিল অন্য কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে যে সময় নষ্ট হলে এইভাবে নাম্বার বাড়ানো উচিত, আমরা সেই অর্ডারটা অনুযায়ী আমরা এই 1563 জন, মাত্র এই কয়জনেরই নাম্বার আমরা বাড়িয়ে দিয়েছি। এবং সেই নাম্বারটা কত বাড়িয়েছি? ওরা বলে যে -20 থেকে 720, -20 থেকে +720-র মধ্যে নাম্বারটা ভ্যারি করছে। এবং ওরা ওটাকে করেছে ওই অর্ডার অনুযায়ী, যে অর্ডারে লেখা ছিল যে কিভাবে নম্বর বাড়াতে হয়, সেটা একটা অন্য পরীক্ষার, কিন্তু সেই পরীক্ষা অনুযায়ী ওরা এই ব্যাপারটা বলে যে এই যে অর্ডার, এই রিট পিটিশন অনুযায়ী ওরা নম্বর বাড়ায়। এবং ওরা কিন্তু বাড়িয়েছে শুধুমাত্র, ওরা যেটা বলে, ওদের যেটা বক্তব্য, ওরা বাড়িয়েছে শুধুমাত্র, এখানে লেখা রয়েছে কোথাও একটা, ওরা বাড়িয়েছে শুধুমাত্র 1563 জনের, তার বেশি জনের ওরা বাড়ায়নি। 1563 জনের নম্বর ওরা বাড়িয়েছে, ওরা তার বেশি কারুর নম্বর বাড়ায়নি, এটা হচ্ছে ওদের ব্যাখ্যা। তারপরে ওরা ব্যাখ্যা দেয় যে কেন এতজন টপার হলো, ওখানে ওরা একই ব্যাখ্যা দেয় যে ভালো করেছে, সবাই নম্বর বেশি পেয়েছে, সবাই খুব ভালো হয়ে গেছে, তাই ওরা এতজন টপার হয়েছে। তারপরে ওরা এইটার ব্যাখ্যা দেয় যে কেন 4 তারিখ রেজাল্ট বার করা হলো, কেন 14 তারিখের জায়গায় 4 তারিখ, কারণ ওরা বললো আমরা খুব এক্সপার্ট, আমরা তাড়াতাড়ি রেজাল্ট বার করতে পারি, আমরা তৈরি ছিলাম, আমরা তাই বার করে দিয়েছি, আমরা কোনো কিছু অপেক্ষা করিনি। এবং তারপরে আর একটা প্রশ্নের ওরা ব্যাখ্যা দেয় যে প্রচুর যে আনফেয়ার মিনস, মানে প্রচুর যে অভিযোগ আসছিল প্রশ্ন ফাঁস থেকে শুরু করে সব কিছু, সেটারও উত্তর দিতে গিয়ে ওটা বলে যে কটা হয়েছিল সে কটার বিরুদ্ধে ওরা অ্যাকশন নিয়েছে। ওভারঅল পরীক্ষাতে কোনো রকম খারাপ কিছু হয়নি, এভরিথিং সব কিছু পারফেক্ট ছিল এবং কোনো রকম ভুল হয়নি। অর্থাৎ এনটিএর উপরে যে কটা প্রশ্ন প্রথম দিন রেজাল্ট বেরোনোর পরে আসে, সব কটা অভিযোগকে ওরা ঝেড়ে ফেলে এবং ওরা বলে যে আমরা একদম একদম পারফেক্ট, কোথাও কোনো ভুল নেই, মাত্র 1563 জনের আমরা নম্বর বাড়িয়েছি, তার বেশি আমরা কারোর নম্বর বাড়াইনি। এবং এই 1563 জন এই 4টে রাজ্যের কয়েকটা সেন্টারের ব্যাপার, এবং তাদেরকে আমরা এই অর্ডার অনুযায়ী নাম্বার বাড়িয়েছি, যেখানে বলা ছিল সুপ্রিম কোর্টের একটা অর্ডারে যে যদি কারোর পরীক্ষার সময় নষ্ট হয় তাহলে তাদের নম্বর বাড়াতে হবে। এইটা এনটিএর ব্যাখ্যা আছে। তাহলে এখনও অবধি ক্রোনোলজি কি, এনটিএর রেজাল্ট বেরোলো 4 তারিখ, তারপরে বহু প্রশ্ন উঠলো এবং 6 তারিখ এনটিএর এই ব্যাখ্যা এলো। কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে গেল। কি প্রশ্ন থেকে গেল? যে কত নম্বর বাড়ানো হলো, এক্স্যাক্টলি কত মার্কস বাড়ানো হয়েছে, সংখ্যাটা কি 1563 আদৌ নাকি আরও বেশি? কারণ টাইম লসের অভিযোগ তো সারা দেশ জুড়ে গেছিল, আমাদের রাজ্য থেকে, প্রতিটা রাজ্য থেকে গেছিল। তাহলে শুধু কি ওই সেন্টারগুলোকেই বাড়ানো হয়েছে নাকি আরও অনেককে বাড়ানো হয়েছে? যদি অনেককে বাড়ানো হয় তাহলে কেন বলা হচ্ছে 1563? আর যদি না বাড়ানো হয় বাকিদের, তাহলে কেন বাকিদেরও বাড়ানো হলো না? দুদিক থেকেই প্রশ্ন এলো যে শুধু ওদের কেন, কারণ টাইম লস তো সারা দেশে হয়েছে, আর যদি সবার করা হয় তাহলে শুধু 1563 কেন বলা হচ্ছে, বাকি কেন বলা হয়নি? তাই এই সংখ্যাটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে চলে আসে যে এই সংখ্যাটাই কেন, যখন গোটা দেশ জুড়েই টাইম লসের অভিযোগ, আর গ্রেস মার্কস কোত্থেকে এলো? তাই এবং কত নম্বর বাড়ানো হলো সেটারও কিন্তু কোনো ব্যাখ্যা এখনো অবধি দেওয়া হয়নি। আর প্রশ্ন আছে যে কি হবে, রিনিট হবে নাকি রেজাল্ট হবে, মানে পরীক্ষা কি আবার হবে নাকি আবার নতুন করে রেজাল্ট বেরোবে, সেটারও কোনো উত্তর পাওয়া যায় না, এখনো অবধি কোনো উত্তর পাওয়া যায় না। এবং 4 নম্বর যে প্রশ্ন আসে, এই যে গ্রেস মার্কস হঠাৎ করে দেওয়া হলো, হঠাৎ করে নম্বর বাড়িয়ে দেওয়া হলো, যেটা এনটিএ নিটের ইনফরমেশন বুলেটিনের পার্ট ছিল না, যেরকমভাবে নাম্বার বাড়ানো হবে কাউকে, সেইটা হঠাৎ করে বাড়ানো হলো। এই রুলটা কি সঙ্গত? কারণ ওরা যে অর্ডারটাকে দেখিয়ে বলছিল সেই অর্ডারটা সম্পূর্ণ একটা অন্য পরীক্ষার জন্য, একটা কম্পিউটার বেসড পরীক্ষার জন্য, সেখানে মনে হয় কম্পিউটারে কোনো গন্ডগোল হয়েছিল, এবং ওই অর্ডারে এটাও লেখা ছিল যে দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সাম, অর্থাৎ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না।
তা সত্ত্বেও ওরা এই রুলটাকে অ্যাডাপ্ট করে এবং কিছু ছেলেমেয়ের নম্বর বাড়িয়ে দেয়। তো এই চারটে প্রশ্ন এইখানে উঠে আসে যে কত নম্বর বাড়ানো হয়েছে, শুধুমাত্র 1563 নাকি তার বেশি, তার বেশি হলে কেন কম বলা হচ্ছে, আর তার বেশি না হলে কেন বাকিদেরও বাড়ানো হলো না। তো ওভারঅল একটা প্রশ্ন আসে। 3 নম্বর প্রশ্ন আসে, পরীক্ষা আবার করে হবে কি বা রেজাল্ট আবার করে বেরোবে কি, যে দাবি উঠছে সারা দেশ জুড়ে, তারও কোনো ব্যাখ্যা নেই। এবং এই গ্রেস মার্কস যে আইন অনুযায়ী ওরা বলছে, যে অর্ডার অনুযায়ী যেখানে বলছে, সেই অর্ডারে কোথাও বলা নেই যে এটা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লিকেবল। ইভেন এনটিএর যেটা নিটের জন্য যে ব্রোশিওর, যে ইনফরমেশন বুলেটিন, সেখানেও এই নাম্বার বাড়ানোর কথা মেনশন করা নেই। এরপরে ফাইনালি 8 তারিখ মানে গতকাল এনটিএ একটা প্রেস কনফারেন্স করে, যেখানে ইনি প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কিভাবে উত্তর দিচ্ছিলেন সেটা সবাই দেখেছিলেন। মজার ব্যাপার হচ্ছে, প্রশ্ন যখনই করা হচ্ছিল তখন পাশের জন উনি প্রতিটা প্রশ্নে মাথা নাড়াচ্ছিলেন যেন একদম কারেক্ট প্রশ্ন করেছো। আর ইনি মনে হয় মাঝে মাঝে ওনাকে বলছিলেন যে এবার প্রেস কনফারেন্সকে একটু কমানো হোক, কিন্তু উনিও কিন্তু আমি দেখছিলাম বারবার প্রশ্নও নিয়ে যাচ্ছিলেন। তো যাই হোক, এইটা একটা পরিস্থিতি ছিল যেখানে উনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং উনি কি বলেছেন কালকের প্রেস কনফারেন্সে, উনি যেটা দুটো কথাই বলেছেন, দুটোই উত্তর দিয়েছে। এক তো বলেছে যেরকম আগে প্রেস রিলিজে বলেছিল যে আমাদের কোনো দোষ নেই, সেটাই উনি আবার বলেছেন আমাদের কোনো দোষ নেই। উনি যেটা মেনলি বলেছেন যে কমিটি তৈরি করা হয়েছে, একটা 4 জনের একটা কমিটি তৈরি করা হয়েছে, যেটার হেড হচ্ছে একজন ইউপিএসসির এক্স চেয়ারম্যান। এবং 7 দিনের মধ্যে জানা যাবে, এই কমিটি রিপোর্ট দেবে, 7 দিনের মধ্যে আমরা জানিয়ে দেবো যে কি হতে চলেছে। কিন্তু ওরা বারবার কালকে যেটা বলেছিল যে ওরা শুধুমাত্র এই 1563 জন এইখানেই নম্বর বাড়িয়েছে, এর বাইরে বাকি কারুর কোনো রকম নাম্বার বাড়ানোতে সম্পর্ক নেই। কিন্তু তবু ওরা বলে যেটা একটা ওরা কমিটি তৈরি করেছে এবং ওরা এই যে অভিযোগ এসছে এগুলোকে ওরা খতিয়ে দেখবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে ওরা কনক্লুশনে পৌঁছে যাবে যে ওরা কি করবে। এইটা হচ্ছে ওদের কালকে প্রেস কনফারেন্সের দুটোই পয়েন্ট, 3টে পয়েন্ট। এক হচ্ছে আমরা একদম কিচ্ছু জানি না, আমরা তো সবই ঠিক করেছি, সবই আইন মাফিক করেছি। কমিটি তৈরি হয়েছে এবং কমিটি রিঅ্যাড্রেস করছে এবং 7 দিনের মধ্যে আমরা জানাবো যে আলটিমেটলি কি হতে চলেছে। কিন্তু যে উত্তরগুলো কালকে আবারও পাওয়া যায় না, সব থেকে ইম্পর্টেন্ট, যে প্রশ্ন ফাঁসের অভিযোগ গোটা দেশ জুড়ে এসছে, অনেক জায়গায় পুলিশ ডায়েরি হয়েছে, এফআইআর হয়েছে, সমস্ত দেখা গেছে 4 তারিখ প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এই অভিযোগ নিয়ে তেমন কোনো প্রশ্ন ওখানে হয়নি এবং ওনারাও এটার কোনো উত্তর সেরকম দেয়নি। 2 নম্বর, বহু ছাত্রছাত্রীর ওয়েমার, মানে যেটা ওয়েমার আপলোড করে পরীক্ষার পরে, যেখানে একটা ছাত্রছাত্রী কি অ্যান্সার করেছিল সেটা দিয়ে দেয় এবং তার সঙ্গে কি অ্যাকচুয়াল অ্যান্সার কী কী সেটাও দিয়ে দেয়। তো সেই অনুযায়ী ক্যালকুলেট করে ছাত্রছাত্রীদের যে মার্কস আসছিল, দেখা যায় যে আলটিমেটলি নিটের স্কোরে তার থেকে কম এসছে। অনেকেরই এরকম এসছে যার থেকে কম এসছে। সেটা কেন কম এলো? কারুর হয়তো 640 এসেছিলো ক্যালকুলেট করে, তার নাম্বার হয়ে গেছে 580, 590। এই যে চেঞ্জ হয়ে গেল, বা কারুর 550 এসেছিলো হয়ে গেছে 480। 1 নম্বরও যদি কম আসে, এই নম্বরটা কি করে কম এলো এটা নিয়েও কোনো কথা বা কোনো রকম প্রশ্ন কিছু হয়নি। বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল রেজাল্ট কি আবার বেরোবে, কি নিট আবার হবে, এটারও কোনো ব্যাখ্যা দেয়নি। ওনারা বারবারই বলেছেন 7 দিন পরে সবটা, 7 দিনের মধ্যে কমিটি যা বলবে সেটা জানা যাবে। এবং এইটাই হচ্ছে মেন। এবং আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে কি করে আপনারা গ্রেস মার্কস দিলেন, যেখানে ওই প্রশ্নটা একজন সাংবাদিক করেছিলেন যে ওখানে তো লেখা রয়েছে এটা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নয়, তাহলে আপনারা কি করে নিট পরীক্ষার মতো একটা পরীক্ষাতে এত একটা এলিমিনেশন টেস্ট সেখানে আপনি কিছু ছেলেমেয়ের নাম্বার বাড়িয়ে দিলেন, কারণ তাহলে বিরাট র্যাঙ্কের এদিক ওদিক হয়ে যায়। তো তারও ওরা কোনো ব্যাখ্যা দেয়নি, ওদের উত্তর বারবারই সেম ছিল যে কমিটি তৈরি হয়েছে এবং তারা রিঅ্যাড্রেস করছে। তো এই হচ্ছে মোদ্দা কথা। এবার কি কি পদক্ষেপ এখনো অবধি গোটা দেশে নেওয়া হয়েছে? অনেকগুলো কোর্ট কেস হয়েছে, কারণ আমরা যখনই মনে হয় অবিচার হচ্ছে তখন আমরা দেশের আদালতের কাছে যাই বিচারের জন্য। এবং সেরকম বহু সংস্থা, বহু টিচাররা, বহু লোক, বহু মানুষ কোর্টে গেছে, কোর্ট কেস করেছে বা কোর্ট কেস করতে চলেছে। যেটাই হোক, একটা কোর্ট কেসই যথেষ্ট। সেখানে যখন আরও বেশি কোর্ট কেস হবে তাহলে আরও বেশি চাপ সৃষ্টি হবে এবং সিরিয়াসলি দেখবে আদালত। তো ভালো কথা। তো এটা একটা জিনিস যেটা অলরেডি হয়েছে। 2 নম্বর, মিডিয়াতে ন্যাশনাল মিডিয়ার কথা আমি স্পেসিফিক্যালি বলি এখানে, কারণ আমি আসছি আমার রাজ্যের মিডিয়ার কথাতে, আমি আসছি কী অবস্থা তাদের। বাট ন্যাশনাল মিডিয়াতে এটা এক্সটেন্সিভলি দেখানো হয়েছে এবং সেটা যেভাবেই হোক সমস্ত টিচাররা তাদের পিআরের জোরে হোক বা যে করে হোক, কিন্তু আলটিমেটলি মিডিয়ার কাছে পৌঁছেছে এবং কথাগুলো বলেছে যেগুলো বলা দরকার। তো মিডিয়ার কাছেও পৌঁছে গেছে এবং মিডিয়ার কাছেও
ন্যাশনাল মিডিয়াতে এগুলো বলা হয়েছে। 3 নম্বর অ্যাপিল টু গভর্নমেন্ট, সরকারের কাছে সরাসরি আবেদন, এবং সেটাও বহুভাবে করা হয়েছে, বহু জায়গা করা হয়েছে, বহু সরকার নিজেরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছে। তো 3টে জিনিসই হয়েছে এবং সেগুলো হয়েছিল বলেই কিন্তু কালকে বাধ্য হয়েছিল প্রেস কনফারেন্সটা করতে, কালকে বাধ্য হয়েছিল। তো এই জিনিসগুলো অলরেডি হয়ে গেছে এবং এখন যা পরিস্থিতি আমার মনে হয় কিছু না কিছু একটা পজিটিভ তো হবে। এইবার একটা প্রশ্ন, যেহেতু আমি এর সঙ্গে সরাসরি যুক্ত, তাই এই প্রশ্নটা একটা উঠতে পারে যে আমি ব্যক্তিগতভাবে আমি কি করলাম। আমি কি করলাম, যেদিন 4 তারিখ রেজাল্ট বেরোলো আমি কিন্তু পরের দিন সকালেই আমার যে কটা মিডিয়াতে আমার বন্ধু রয়েছে, তারাও বেসিক্যালি তো ওই মিডিয়ার একজন কর্মচারী, তবু আমার যে কজন বন্ধু রয়েছে, এবিপি আনন্দ থেকে শুরু করে, রিপাবলিক বাংলা থেকে শুরু করে, জি 24 ঘন্টা থেকে শুরু করে, TV9 থেকে শুরু করে, আমি প্রত্যেককে জানাই যে এই ঘটনাটা নিয়ে খবর করা হোক, কিন্তু আনফর্চুনেটলি খবর হয় না এখনো অবধি। গতকাল, এবার তারপরে আমি বলি, এর মাঝে একটা মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় নিউজ চ্যানেলের সাংবাদিক আমাকে ফোন করে, পুরো ঘটনাটা আমার থেকে জানে যে এইটা হয়েছে, এবং তারপরে ওনার সাথে কথা হয়। তো উনি আমাকে বলেন যে দেখুন, আপনার থেকে পুরো ব্যাপারটা জানলাম, কিন্তু আপনার বাইট তো দেওয়া যাবে না, কারণ আপনি তো কি স্টুডেন্টদের পড়ান, আপনার একটা ইনস্টিটিউট আছে, তাই আমরা যদি আপনাকে দিয়ে এখন এখানে বলাই তাহলে সেটা একটা লোকে বলবে যে ঠিক না। আমি বললাম ভাই, আমার বলারই দরকার নেই, আমি কালকেও যে মেসেজগুলো আপনাদের পাঠিয়েছিলাম সেখানে একবারও বলিনি যে আমাকে স্টুডিওতে নিয়ে যান, আমার কোনো প্রয়োজন নেই, আমি চাই এই খবরটা কভার হোক। তখন উনি বলেন যে ঠিক আছে, তাহলে আপনি আমাকে স্টুডেন্টদের যোগাযোগ করিয়ে দিন, স্টুডেন্টদের সাথে যোগাযোগ করিয়ে দিন এবং আমরা স্টোরি করবো। এবং দেখবি ফাইনালি কালকে রাতে খবর এসছে, যেখানে স্টুডেন্টদেরকে কভার করা হয়েছে আর কিছু বিখ্যাত ডাক্তার যারা এর মানে ডিরেক্টলি নিট পড়ানোর সাথে যুক্ত নেই তাদেরকে কভার করা হয়েছে। যাদের কভার করা হয়েছে তারা আমার ভিডিও শেয়ার করেছে। তো আমি দেখলাম যে মিডিয়াতে আমার বাইট দেওয়ার থেকে রাদার আমি সামনে আসি, আমার পাবলিসিটি হবে, আমি পড়াই, এটা লোকে জানবে, সেটার থেকে এই খবরটা বেশি প্রচার হওয়া দরকার। তাই আমি যেটুকু সম্ভব করার সেটুকু চেষ্টা করলাম যে মিডিয়া যাতে খবরটা কভার করে, এবং ফাইনালি দেখবি কালকে রাতে কভার হয়েছে। এবং যেরকম আমি বলেছিলাম, স্টুডেন্টদের নাম্বারও নিয়েছিলাম, বেশ কিছু স্টুডেন্টদের ওদের কাছে পাঠিয়েছিলাম। এবার ওরা তাদেরই বাইট নিয়েছে যারা কলকাতার কাছাকাছি থাকে, কারণ ওরা তাদের থেকেই বাইটটা নেবে। তো এবং খবর হয়েছে, যেটা একটা পজিটিভ জিনিস। কিন্তু বাকি মিডিয়া এখনও অবধি করছে না, আমি জানি না করবে কি না। আমার বাইটও একটা দুটো চ্যানেল নিয়েছে, কেউ কেউ মানে, এবার আমি জানি না। আমি বারবার বলছি ভাই, আমাকে আনারই দরকার নেই, খবরটাকে কভার করো, খবরটাকে দেখাও, এটা দেখানোটা খুব ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলেছি, আমি হোপফুল। তার বাইরে আর একটা স্টেপ যেটা আমরা করতে চলেছি, সেটা আশা করছি সোম মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে, এবং তারপরে আমরা সেটা বলবো আমরা কি করেছি। আর একটা যেটা স্টেপ, সেটা হচ্ছে আমার কি ক্ষমতা আছে। আমি সোশ্যাল মিডিয়াতে যদি ভিডিও বানাই, তাহলে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব রয়েছে। ইউটিউবে আমি ভিডিও দিয়েছি, ইনস্টাগ্রামেও দিয়েছি, ফেসবুকেও দিয়েছি। আমি সবার কাছে অনুরোধ করেছি এটা নিয়ে কথা বলতে। ফেসবুকে যে ভিডিওটা দিয়েছি, এই চ্যানেলটা যে সমস্ত ডাক্তারবাবুদের বাইট নিয়েছে তারা আমার ভিডিওই শেয়ার করেছিল প্রথমে, তারা আমার ভিডিও শেয়ার করেই পুরো ঘটনাটাকে মানে জেনেছিল, কারণ তারাই প্রথম শেয়ার করেছিল আমার ভিডিও। তো যাই হোক, তো সেগুলো চেষ্টা করেছি এবং সেগুলো প্রায় 6-7 হাজার শেয়ার হয়েছে ফেসবুকে, তোরা দেখতে পাবি গেলে। তো আমার তরফ থেকে যতটা সম্ভব জানানো, সেটা আমি জানানোর চেষ্টা করেছি। বাকি আর যেটা আমার করার সেটা আমি করছি। তো আমার এত ক্ষমতাও নেই, আমার এত পাওয়ারও নেই যে আমি চ্যানেলগুলোতে চলে যাব, কারণ তোরা এখন স্টুডেন্ট, তোরা এত বুঝিস না। পিআর বলে একটা জিনিস হয়, পাবলিক রিলেশন, সেটা একটা গ্রুপ হয়, তারা নিয়ে যায় চ্যানেলে। তো সবাই চ্যানেলে যেতে চায়, কিন্তু কে আলটিমেটলি পৌঁছাবে ওই খেলাটা পুরো ডিফারেন্ট গেম, আমি সেগুলোর মধ্যে ঢুকতে চাইছি না। মোট কথা, আমি এটা খুশি যে যেভাবেই হোক ন্যাশনাল মিডিয়ার কাছে কোনো না কোনো টিচাররা পৌঁছে গেছে এবং তারা এই খবরটাকে সামনে নিয়ে এসছে। এবং আমি এইটুকুতে খুশি, আমাকে সামনে না নিয়ে গেলেও, আমার বাইট না দেখালেও, আমার বাইট না নিলেও, আমি অ্যাটলিস্ট খবর করাতে পেরেছি একটা চ্যানেলকে দিয়ে হলেও। বাকি চ্যানেলগুলো আমি জানি না করবে কবে, আশা করছি করবে, কারণ আমি কন্টিনিউয়াসলি পুশ করে যাচ্ছি। আর একটা স্টেপ আমি নেব, যেটা কিছুদিনের মধ্যেই, তোরা 2-1 দিনের মধ্যে দেখতে পাবি। তো আমি আমার যেটুকু করার সেটুকু আমি করলাম। এটা আমি ক্ল্যারিফাই এই কারণে করলাম, কারণ অনেকে আমাকে প্রশ্নটা করছে আপনি কি করছেন, তাদেরকে আমি এটা উত্তর দিলাম। আমার যেটুকু ক্ষমতা, সেই ক্ষমতাকে বিয়ন্ডে গিয়ে আমার যেটা করার আমি সেটা করেছি। এবার প্রশ্ন থাকে যে যারা নিট 2024 দিয়েছে এবং পাওয়ার মতো, অর্থাৎ যাদের নম্বর 600 থেকে 720-র মধ্যে রয়েছে, যারা পেতে পারতো, মানে যে 720 পেয়েছে বা যে 600 পেয়েছে, তারা এখন কি করবে? আমার মনে হয় যা পরিস্থিতি, যা প্রেস কনফারেন্স হয়েছে, যেটুকু আমি বুঝেছি, সবাই নড়ে চড়ে বসেছে এবং একটা পজিটিভ কিছু হবে, আমার এটা বিশ্বাস, আমার এটা মনে হচ্ছে। তাই
কয়েকদিন ওয়েট কর, 4-5 দিন, ওরা বলেছে 7 দিনের মধ্যে, এবং আমি মনে করি যেহেতু ওরা এর আগেও দাবি করেছিল যে ওরা 1-1.5 মাস বললে ওরা 29 দিনের রেজাল্ট বার করে দিতে পারে, এত ওদের ক্ষমতা। তো আমি বিশ্বাস করি যে এখানেও ওরা খুব তাড়াতাড়ি ওদের কনক্লিউশন দেবে, এবং উইদিন 4-5 ডেজ সবাই আমরা বুঝে যাব যে কি হতে চলেছে। তাই ইউ ক্যান ওয়েট ফর 4, এরকম তো যাই হোক না কেন এমন কিছু হবে না যাতে কারুর ক্ষতি হয়, এটা অবশ্যই তারা মাথায় রাখবে, এটা আমার বিশ্বাস। এবং এরপরে যাই হবে সেটা করাপশান ফ্রি হবে, মানে ছোটোখাটো কিছু হতে পারে, বাট বড় লেভেলের করাপশান হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু সবাই এখন নজরে রয়েছে। এইটা হচ্ছে পরের কথা। এইবার যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি রিনিট হয় তাহলে কি হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় রিনিট হওয়ার সম্ভাবনাটা বাকিগুলোর থেকে একটু কম, হবে না একেবারেই বলছি না, সবই পসিবিলিটি ওপেন এখন। বাট যদি রিনিট হয় তাহলে কি হবে, দেখ যদি রিনিট হয় তাহলে সবার জন্যই সমস্যা, ঠিক আছে, সবাই বিপদে পড়বে, যে 720 পেয়েছিল তারও মন খারাপ হবে, যে 620 পেয়েছিল, কারণ সবাই জানবে না যে পরীক্ষাটায় কি হবে। বাট চ্যালেঞ্জ আসে লাইফে, অ্যাকসেপ্ট করতে হবে। আমরা আমাদের তরফ থেকে যেটা করার সেটা করব, যেটুকু করা যায় সেটুকু আমরা চেষ্টা করব, এবং লড়বো একসাথে, বা যে যেরমভাবে পারে লড়বে, হেরে যাওয়ার তো কিছু নেই, যদি হয় দেখা যাবে। আমার মনে হয় এরকম তো বলবে না যে আজকে হয় কালকে রিনিট, টাইম দেবে, সময় দেবে, এবং লড়া যাবে একসাথে, এত ভাবার কিছু দরকার নেই, আগে আসুক। এরকম ডিসিশন আসতে অনেক টাইম লাগবে, এত ইজিলি এই ডিসিশন, মানে টাইম লাগবে বলতে বেশ কঠিন ডিসিশন এটা, যদি এটা হয়। তো যদি সেটা হয় হয়ে যাবে, যে 720 পেয়েছে সে ভালো ছেলে, এবং সবারই তো সেম সমস্যা, সবাই তো পড়াশোনার মধ্যে নেই। সো কিছু একটা হয়ে যাবে, লড়াই হবে, এত চিন্তা করার দরকার নেই, সেটা তারপরে কথা বলা যাবে। তাই এটার জন্য এখনই এত মাথা খারাপ করে লাভ নেই, কারণ সিচুয়েশান সবারই সেম হয়ে যাবে। 2, যদি রেজাল্ট বেরোয় তাহলে কি, এটা তো সব থেকে বেস্ট, যে পুরো করাপশানকে যদি বাদ দেওয়া যায়, পুরো করাপশানটা, এবার সেটা জানি না কিভাবে দেবে, বাট যদি সম্ভব হয় যে যতগুলো করাপশান ওয়েতে যদি হয়ে থাকে করাপশান, বারবারই বলছি কারণ প্রমাণ হয়নি এখনো অবধি কিছু, তো যদি সত্যি করাপশান হয়ে থাকে এবং যদি সব কিছু সরিয়ে রেখে একটা ফ্রেশ রেজাল্ট বেরোয়, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। যারা যোগ্য তারা চান্স পাবে, যারা যোগ্য ছিল না তারা বেরিয়ে যাবে, বা যারা যেখানে যোগ্যতা, যে মেডিকেল কলেজে যাওয়া তারা সেখানে যাবে, এর থেকে ভালো তো কিছু হতে পারে না, এটা বেস্ট। মানে যদি সত্যি সম্ভব হয়, মানে এরকম বলছি না হাফ করাপশান সরালো, হাফ করাপশান রেখে দিল এবং একটা গোজামিল রেজাল্ট বেরোলো, তা নয়, সবটা বার করে, সবটা বার করে ফেয়ারে যে এই কজনের নম্বর বাড়ানো হয়েছে, আমরা এই অ্যাড্রেস সব ডেটা দিয়ে প্রপার রেজাল্ট বার করে, সেটা যদি করে ইটস ফাইন, গুড। 3 নম্বর, যদি কিছুই না হয় তাহলে কি, যদি কিছুই না হয় তাহলে আমি জানি না, সেটা খুব ভয়ঙ্কর একটা জিনিস হতে চলেছে, এবং আমার ব্যক্তিগতভাবে আমি খুব ভেঙে পড়বো, এইটুকু বলতে পারি। আমার খুব অসহায় লাগবে যে আমরা কিছুই করতে পারলাম না, মানে এটা খুব ব্যর্থতা যদি এরকম হয়ে থাকে। তবুও আমরা কি করতে পারি, আমরা কি মরে যাব, আমরা কি কি করতে পারি আমরা, যদি সব কিছুর পরে মানে আলটিমেটলি সুপ্রিম কোর্টের অর্ডার, কোর্ট সব আলটিমেট রেজাল্ট যদি আসে যে কিছু হলো না, যেটা হওয়ার সেটাই থাকলো, তখনও আমি বলবো যে এত আশা না ভাঙতে, আমি আমার যেহেতু বাংলাতে ভিডিও বানাচ্ছি, আমি আমার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর জন্য বলতে পারি যে হ্যাঁ হয়তো কাট অফ বাড়বে, তবে দেখা যাক না কতটা বাড়ে, স্টেট কাট অফ দেখা যাক না, বাড়বে তো বোঝা যাচ্ছে, কিন্তু কতটা বাড়বে, সেটা কি সত্যি 650-তে চলে যাবে নাকি 615, 620-তে আটকে যাবে, সেটা দেখা যাক। আমি ভরসা রাখতে বলবো, এর বেশি আর কি করতে পারি, যদি আলটিমেটলি আমরা ব্যর্থ হয়ে যাই, সেটা আমাদের সমস্ত শিক্ষকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য সব থেকে কালো দিন হবে, একটা খুব খারাপ হবে যদি কিছুই পরিবর্তন না হয়, যদি একই থাকে, কারণ অলরেডি এটা তো প্রমাণিত যে গ্রেস মার্কস দেওয়াটা উচিত হয়নি, সেটা একজনকে দেওয়া হোক, 1500 জনকে দেওয়া হোক, আর 1.5 লাখ ছেলেমেয়েকে দেওয়া হোক, সেটা ঠিক হয়নি। যারা নিট 2025-এ দেবে তারা কি করবে, আমার এই স্টুডেন্টগুলোকে নিয়ে সব থেকে বেশি চিন্তা, মানে যারা এবছরের সঙ্গে যুক্তই নয় এবং তারা পড়াশুনো করছে না, আমার সত্যি খুব খারাপ লাগে, তাদের পড়াশুনোয় করা উচিত। আমার খারাপ লাগছে যে তারা কোনো কিছুতেই পড়াশুনো এখন করতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না। আরে যারা এখন বিপদে আছে তাদের সব থেকে কষ্ট, তাদের জন্যই সবাই লড়ছে, গোটা দেশ লড়ছে, আমিও যেটুকু আমার ক্ষমতা আমি চেষ্টা করছি, সেটা আলাদা দিক, কিন্তু যারা পরের বছর এমনিই পরীক্ষা দেবে তাদের এখন পড়াশুনো করা উচিত, তাদের এগুলোর মধ্যে থেকে অতটা থাকা উচিত নয়, তাদের পড়াশুনো করা উচিত। তো এইটুকু আমার বলার, কারণ সবাই গোটা দেশ ভাবছে যারা এবছর দিল তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সামহাও এরা মিস হয়ে যাচ্ছে। তাই আমার চিন্তা এদেরকে নিয়েও হচ্ছে যে এরা কেন পড়াশুনো করছে না। তাই আমি বলবো যারা পরের বার দিত, পরের বার যারা দেবে, তারা একটু পড়াশুনোয় ফেরা উচিত, পড়াশুনো করা উচিত,
কারণ সময়টা না হলে বেরিয়ে যাবে। এই হচ্ছে গোটা ব্যাপার, এই হচ্ছে এখনও অবধি যা যা ঘটেছে, এবং এই হচ্ছে সমস্ত প্রশ্নের যার যার উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি আবারও বলে দিই, আমার যেটুকু ক্ষমতা, কারণ অলরেডি দেখেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া সেভাবে এটাকে কভার করছে না, ফাইনালি একটা চ্যানেল করেছে, এবং তাদের সাথে আমি ব্যক্তিগতভাবেও কথা বলেছিলাম, এবং যখন আমার বাইট দেওয়ার কথা হয়েছিল তখন যাতে কারুর কোনো রকম এরকম মনে না হয় সেই জন্য আমি বললাম আমার কোনো প্রয়োজন নেই, স্টুডেন্টদের দিয়ে হোক। এবং যদি তুই খবরটা খেয়াল করিস, তুই দেখবি স্টুডেন্টদেরকে দিয়েই ওই খবরটাকে কভার করানো হয়েছে, যেটা আমি টেলিগ্রামে 2-3 দিন আগেও বলেছিলাম। তো যাই হোক, এইটা হচ্ছে মোদ্দা পরিস্থিতি। আর বাকি আর কি করা যায় আমার তরফ থেকে সেটাও আমি চেষ্টা করব, কিন্তু যেটা হওয়ার সেটা হচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সবাই তার মতো করে চেষ্টা করছে পাশে থাকার, লড়াই করার। এবং আমি আমার এটাতে কোনো অসুবিধা নেই যে আলটিমেটলি কিছু একটা পরিবর্তন হোক, কিছু একটা ভালো হোক, এবং যেটা সত্যি সেটা সামনে আসুক। আর যদি কিছু না হয় তাহলে যেরকম আমি বললাম, সেটা আমাদের সবার কাছে ব্যর্থতার দিন হবে, লজ্জার দিন হবে, এবং এটা ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে সব থেকে কালো দিন হতে চলেছে।